ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি অলিভ আহমেদ RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে জানাচ্ছি আপনাদের ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আমাদের ঈদ আনন্দ আড্ডায় উপস্থিত আছে বাংলাদেশের জনপ্রিয় সব মিউজিশিয়ান। আছে ডান দিক থেকে আকাশ, আছে সাইদ, বামে আছে সৌরভ এবং মিথুন। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে। মানে আমরা এই দেশে আসার পরে মানে একটা জিনিস আমরা ফিল করছি, আমাদের চাঁদ রাত বাংলাদেশের থেকেও এখানে কিন্তু অনেক ভাইব, কিন্তু চাঁদ রাতে যে সবাই একসাথে রাস্তার উপর বসে মেহেদি দিচ্ছে, মানে এটা কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু এইভাবে দেখা যায় না। ছিল চাঁদ রাতে। হ্যাঁ, চাঁদরাতে আমাদের এলাকাতেই শো ছিল, আমরা খুব এনজয় করেছি। ওরা বাজিয়েছে, আমরাও বাজিয়েছি, আমরা এনজয় করেছি, নাচানাচি করেছি, গান করেছি, সবাই একসাথে ছিলাম আর কি। আসলে যাদের এখানকার ভাইবটা আসলে ডিফারেন্ট, ব্যাপারটা এখানকার ভাইবটা। যে আমরা দেশে চাঁদরাতে সব কিছু নিয়ে ব্যস্ত থাকতাম, বাট এখানে ব্যস্ততাটা একটু বেশি হয়ে গেছে। চাঁদরাতে এখানে যে ব্যবস্থাপনা ছিল, যে প্রোগ্রাম হবে, রাস্তার উপরে মেয়েরা মেহেদি লাগাচ্ছে, মানে এত স্টল, তারপর লাইটিং, এইটা আমরা ভাবতে পারিনি কখনো যে আমরা সুদূর প্রবাসে এসে আমরা এই এত আয়োজন দেখবো। এটা খুব ভালো লাগার ছিল। মিঠুন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরাও ব্যস্ত ছিলাম, সবাই একসাথেই পারফর্ম করলাম চাঁদরাতে। সো ইট ওয়াজ এ ভেরি বিগ কনসার্ট ইন নিউ ইয়র্ক। অ্যান্ড সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে লাইক প্রবাসী সব মানুষ, সবাই একসাথে, সব শ্রেণীর মানুষ সবাই একসাথেই একটি বড় কনসার্টে অংশগ্রহণ নিয়েছি। আচ্ছা, আমি একটু দর্শকদের বলে নিই। আমি যেহেতু প্রথমে বলেছিলাম আজকে মিউজিশিয়ানদের আড্ডা, তো আজকে আমার আশেপাশে যেসব মিউজিশিয়ান বসে আছেন তারা শুধু কিন্তু মিউজিশিয়ান না, তাদের ভিতরে লুকিয়ে আছে এক, কি বলবো, হিডেন ট্যালেন্ট। তো ম্যাজিশিয়ান মিউজিশিয়ান হলো ম্যাজিশিয়ান। তো আকাশ ভাই বেসিক্যালি উনি বেস বাজান, সাইদ ভাই বাজান লিড গিটার, সৌরভ কিবোর্ড, আর মিথুন বলো। ড্রামার। মিথুন হলো ড্রামার। আজকে শুনবো তাদের কাছ থেকে অনেক অনেক গল্প। তো যেখানে বলছিলাম আর কি, তো বাংলাদেশের যে চাঁদ রাত আর বাংলাদেশের যে ঈদ করাটা, কেন কোরবানির ঈদ, হ্যাঁ, তো কোরবানিদের একটা জিনিস হয় যে আমরা গরু কিনি, হ্যাঁ, যে গরুর হাটে যাওয়া হয়, সে এটা তো আমেরিকাতে মিসিং। এই একটা জায়গায় আমরা একটু হতাশ, গরু দেখা যায় না রাস্তা। সেটার অপেক্ষায় আছি কবে নাগাদ আমরা সেই ভাইবটা দেখবো। যে ছোটবেলায় আমরা রাস্তায় দাঁড়াতাম, নিজেদের গরু তো আসতোই, রাস্তায় দাঁড়িয়ে থাকতাম সারাটা দিন ব্যাপী, প্রত্যেকটা গরুর দাম জিজ্ঞেস করতাম, ভাই কত? এই শব্দটা এখানে শোনা যায় না। সেম বোধহয় তোমার সেম ফিলিংসটা আমার ক্ষেত্রেও। হ্যাঁ, আমরা যে দোকানে গিয়েও জিজ্ঞেস করবো যে মামা কত, এটারও শুরু নেই। মামার কথা, এখানে তো গরুই দেখা যায় না রাস্তায়। গরুর গুতা খেয়েছে ছোটবেলায়, এরকম কোনো কাহিনী আছে? সবাই কেউ না কেউ একবার না একবার গোতা। আমি তো লাস্টে একবার আমি গরুর হাটে দাবর খেয়ে লাস্টে ছাগলের হাটে গিয়ে ভাবলাম এটাই মনে হয় সেফ প্লেস আমার জন্য। মানে ও হচ্ছে, সৌরভ হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে শান্ত শিষ্ট, মানে একদম বেশ শান্ত। তো ও যেটা ডিসিশন নিয়েছে ওটাই ভালো, ওর জন্য পারফেক্ট। যে ছাগলের হাটে গিয়ে যে না, ওর জন্য এটাই পারফেক্ট। ওখানে যে আকাশ বেশ আগে যখন গরুর হাটে যেতাম আর কি, মানে খুব ভয়ে ভয়ে থাকতাম। আমি সবসময় একটু সেফ সাইডে থাকার চেষ্টা করি, অলওয়েজ। আপনি এখানেও সেফ সাইডে থাকেন? সবসময় একটু সেফ জোনে থাকি। তো এই পিছিয়ে পিছিয়ে থাকতাম, কিন্তু মানে এরকম পিছিয়ে থাকলে যে গরু পিছন থেকে লাথি মারে, মানে এটা আমার জানা ছিল না। তো বেশি সেফ সাইডে থাকতে গিয়ে আর এক গরু আমার পিছন থেকে দিল একটা লাথি মেরে আর কি। মানুষ বলে না বোবার শত্রু নেই, অ্যাকচুয়ালি বোবারই বেশি শত্রু। সেটাই। মিথুনের আমার ক্ষেত্রে লাইক ছোটবেলার কোরবানির হাটে যাওয়া ফ্রেন্ডসদের সাথে, সেই ফ্রেন্ডসদেরকে এখানে আসার পর ভীষণ মিস করতেছি। ফ্যামিলি মেম্বার্স কাছে সেই আড্ডাটা, প্লাস গরুর হাট থেকে বাড়ি ফেরা, সবাইকে গরুর দাম জিজ্ঞেস করা, প্লাস দামাদামি করা, মানে এটা ছিল একটা অন্যরকম মুহূর্ত, যেটা এখানে এসে খুবই মিস করছি। আর এই যে ঈদের সময়, ঈদের দিন, আমাদের তো আমেরিকাতে ঈদ অনেক দিন ধরে পালন করা হয়। তো
রেগুলার বোধহয় ঈদের শো তো বোধহয় এখন রেগুলার চলছে তাই না? প্রতিদিনই ঈদের একটা না দুইটা শো এরকম চলছে। ইউএস এর বিশেষত্ব হলো এখানে হচ্ছে আবার উইকেন্ডে শো হয়। বাংলাদেশে যেরকম কোনো উইকডেজ উইকেন্ড বলে কিছু নাই, আচ্ছা। যে আমরা প্রতিদিনই আমরা বিজি থাকছি, চ্যানেলে শো করছি, বিভিন্ন চ্যানেল বা বাইরে শো হচ্ছে, কিন্তু এখানে ওই উইকেন্ডের শোটা এখানে বেশি। তো উইকেন্ডে আসলে এটা ভালো, সবাই বিজি থাকে। আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আছি, সবাই জব করছি, উইকেন্ডে আমরা ফ্রি থাকি, আমরা শো করতে পারছি। আমরা উইকেন্ডে আসলে সবাই বিজি থাকি। আমরা মিউজিশিয়ান এখানে যে কটা আমরা প্রচুর শো হয়। মিউজিশিয়ান আছি সবাই হচ্ছে আমরা উইকেন্ডে ব্যস্ত থাকি। এটা একটা পজিটিভ সাইন, কারণ নিউ ইয়র্কে অনেক শো হয়। হ্যাঁ, আর যেটা আমি কাজের ক্ষেত্রে যেটা বললো জব করছি, আর সবাই তো অনেক প্রফেশন, আপনারা প্রফেশনে আছেন আর কি। তো যেটা হচ্ছে যে কাজ আর এই যে মিউজিক দুইটাকে একসাথে কিভাবে করে আমেরিকাতে এত ব্যস্ত জায়গায় আর কি এটা ম্যানেজ করতে হয়। যেহেতু এখানে আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আছি, লাইক আমরা মানডে টু ফ্রাইডে সবাই সবার স্ব ক্ষেত্রে জব নিয়ে বিজি। আর ভাইয়া যেটা বললেন যে এখানে হচ্ছে আপনার স্যাটারডে সানডেতে ইভেন্টগুলো হয়, নিউ ইয়র্কে যত শোগুলো হয়। সো যেহেতু আমাদের ওই 2 দিন যারা আমরা জব করছি অফিস টাইমটা অফ থাকে, সো আমরা এই জিনিসটাকে খুব এনজয় করি, জবের পাশাপাশি মিউজিক। মানে আমাদের মিউজিকে কোনো ব্যাঘাত ঘটছে না এখানে। সো আমাদের ওই মিউজিকের খিদাটা মিটছে। আমি সবার কাছ থেকে একটু একটু করে শুনবো বাংলাদেশের মিউজিক আমেরিকার আসার পর এই মিউজিক নিয়ে মানে কোনো মানে ধরনের কোনো চিন্তা ভাবনা বা কোনো প্রতিবন্ধকতা, কোনো কিছু ল্যাকিং না, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এখানে ছোট একটা কমিউনিটি। বাংলাদেশে আমরা ছিলাম, আমরা এখন এখানে অনেক মিউজিশিয়ানস, অনেক আর্টিস্ট, ভোকাল আর্টিস্ট, ইনস্ট্রুমেন্টাল আর্টিস্ট, সবাই রেগুলার কাজ করতো। কারণ ওখানে ওই যে সৌরভ যেটা বললো যে উইকেন্ড আর উইকডেজ নাই, এভরিডে আমরা শো করছি। এভরিডে আপনাদের RTV তো আমাদের ঘরবাড়ি। মানে অ্যাকচুয়ালি আমরা রেগুলার RTVতেই কাজ করতাম, অন্য অন্য চ্যানেলেও কাজ করতাম। আর এখানে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে যে মানডে টু ফ্রাইডে সবার কাজ থাকে, ওই উইকেন্ডেতে আর কি আমরা একটু মিউজিক নিয়ে। তো এখানে শুধু মিউজিশিয়ান আর্টিস্টরা না, যারা শ্রোতা দর্শক আছেন তারাও ওই 2টা দিনই কিন্তু খুব এই গান বাজনা নিয়ে খুব ব্যস্ত থাকে। এটা একটা ভালো লাগা কাজ করে। আর বাংলাদেশের স্টেজ শো আর আমেরিকার স্টেজ শোর মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা পাইনি। একটাই ছোট পার্থক্য, বাংলাদেশে হচ্ছে টি শার্ট পরে সবাই মানুষ গান দেখে, আর এখানে হচ্ছে জ্যাকেট পরে এইটাই মাথায় কথা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে সৌরভ কথা বলে এবং খুব মজা করে সৌরভ কথা বলে। সৌরভের সাথে যত আমার ফোনে কথা হয়, সৌরভ শুধু বলবে জি ভাইয়া, জি ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনাকে দেখতে ইচ্ছে করছে ভাইয়া। ও এত অমায়িক সৌরভ। হ্যাঁ, সৌরভের সাথে কথা বলতে খুব খুব মজা লাগে। আর আরেকটা জিনিস বলবো, বাংলাদেশে সবাই তো মিউজিক করতেন, এবং সেই শুরুটা কবে থেকে? আমার আসলে বাংলাদেশে মানে এই গান বাজানো শুরু হয় খুব মানে অনেক আগে থেকে, ছোটোবেলা থেকে, একদম সেই 80s থেকে আমি মানে গান বাজনা করি। আমার আম্মা গান গেত, তারপরে আমার মানে আত্মীয় স্বজন মামারা সবাই গান বাজনার ভিতরেই ছিল, যার জন্য তখন থেকেই দেখা ওইভাবেই আগে ছোট থেকেই আমার মানে গান বাজনা একদম ফ্যামিলি থেকে, পুরা ফ্যামিলি মোটামুটি কেউ না কেউ কিছু শিল্পী আছে? হ্যাঁ। আমি কি বলবো নাকি আপনি বলবো? খুব বড় শিল্পী আছেন আমাদের, না এরকম সবার প্রিয় খুব টুটুল ভাই। টুটুল ভাইয়ের আমার মামা SI আছে আর টুটুল কি, ভাই SI টুটুল। আমাদের আকাশ ভাইয়ের মামা। তো মানে মামার আমি মানে একসাথেই আমরা মানে ইয়ে করতাম আর কি, যখন আগে ফ্যামিলিতে ওইভাবে। আমিও ছোটবেলা থেকেই, অ্যাকচুয়ালি আমরা সবাই ছোটবেলা থেকেই এটার প্রতি খুব ডিভোটেড ছিলাম বলেই মিউজিক এখন পর্যন্ত করতে পারছি। ফ্যামিলিতে কেউ না কেউ ছিল, আমার ফ্যামিলিতে এখন তো একদম পুরোপুরি আমার ফ্যামিলিটাই মিউজিক ঘরানা। ছোটবেলা থেকেই একটা চর্চা ছিল, ছোটবেলা থেকেই স্টেজ পারফরমেন্স ছিল, তো ওইটা একটা ভালো লাগা কাজ করতো, এখন পর্যন্ত কাজ করে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা মিউজিক করতাম, শুধুমাত্র মিউজিকটাই করতাম, পাশাপাশি হয়তো কিছু করতাম, বাট এখানে আমরা মিউজিকটা পাশাপাশি করছি। বাট আমার কাছে এই লাইফটা খুব ভালো লাগে।
আমরা যখন দেশে শুধু মিউজিক করতাম, আমাদের ডিসিপ্লিন ছিল না, বাট এখন আমরা একটা সুন্দর একটা লাইফের মধ্যে আছি, ভালো লাগে। যে সকালবেলা ঘুম থেকে উঠে, এটা আমার খুব চাওয়া ছিল যে আমি অফিস করবো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি অফিসে যাব, বিকেলবেলা আসবো, ফ্যামিলিকে সময় দিব, তারপরে মিউজিক করতে যাব, এটা ভালো লাগে। এবং ওয়াইফের মজার মজার রান্না। হ্যাঁ, রনকে একটু রান্না করে। এই যে একটু হ্যাঁ, গত ঈদে আপনার রন্টি দাস এসেছিল আমাদের অনুষ্ঠানে এবং আপনার অনেক প্রশংসা করেছে সেই। ও খুব ভালো মেয়ে, খুবই আমার খুব ভালো। না, এখানে নিউ ইয়র্কে রন্টির হাতে রান্না কেউ খায়নি, এটা হতেই পারে না। হ্যাঁ, মানে ও সবাই ওর কাছে রন্টির খাবার। শি ইজ এ গুড কুক। শুরুটা হচ্ছে 2005-এ, আমি যখন ক্লাস 8-এ পড়ি। তো ছোটোবেলায় স্কুল লাইফে আমি ড্রাম পিটি যখন করাইতো, তখন আমি ড্রাম পিটিটা চেষ্টা করতাম। ওইখান থেকে আমার একটা ইন্টেনশন ছিল, লাইক ড্রামসটা কীভাবে বাজায়, একটা শেখার আগ্রহ ছিল। সেই থেকে আমি সবার শুরুতে আমার ওস্তাদদেরকে একটু স্মরণ করতে চাই। আমার প্রথম ওস্তাদ যিনি ছিলেন বাবু ভাই, এরপরে সাইদ ভাই, এরপর আমাদের অর্কিডের ডানো ভাই, এরপরে মাইলসের তুর্য ভাই, মিজান মামা, ওনারাই বেসিক্যালি ছিলেন আমার বেসিক ওস্তাদ। তো ওনাদেরকে স্মরণ করছি আজকে আরটিভির মাধ্যমে। তখন থেকে শুরু, দেন 2011 সালে নেসকেফি গেট সেট রক হয়। পুরো বাংলাদেশে অ্যাজ এ মিউজিশিয়ান আমি 3rd হই অ্যাজ এ ড্রামার কম্পিটিশনে। তখনই হঠাৎ করেই আমি ঢাকায় যখন অফার পাই, আমার শুরুটাই হয় জয় সারিয়ার, পারভেজ ভাই, ওনাদের সাথে শুরু হয়। দেন এইভাবেই আমি একের পর এক সেশন আর্টিস্টদের সাথে সেশনালি আমার মিউজিকটা এখন পর্যন্ত আমি সেশন ড্রামার হিসেবে কাজ করছি। আর আমার মিউজিকের পিছনে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার আব্বু আম্মু এবং আমার 2 বোন, এবং সাথে আমার দুলা ভাই। ওনারা সবাই সবসময় আমাকে মিউজিক্যালি অনেক উৎসাহ এবং সাপোর্ট দিয়েছেন। এটাই আমার মিউজিক। সৌরভ, আমার আসলে কখনোই মানে আমি যে কিবোর্ডিস্ট হব বা এটা আমি কখনো চিন্তা করি নাই, কারণ আমি ছোটবেলা থেকেই আমাকে একদম বাসায় থাকে না, একদম মানে আমি তো আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে বা যেখানে একদম বাবা মা একদম একটা গানের শিক্ষক নিয়ে এসে গান শেখান। আমার ক্ষেত্রে ওইটা ছিল, আমার বাসায় গানের শিক্ষক আসতো, আমি গান শিখতাম। বাহ। তো এবার যখন আমার যখন ইন্টার কমপ্লিট করলাম, তখন হচ্ছে হাবিব ভাই খুব হিট, হাবিব ভাই সামনে কিবোর্ড নিয়ে এসে গান করতো। তখন আমি বললাম হচ্ছে আমি একটা কিবোর্ড কিনে আমিও আমার সামনে কিবোর্ড রেখে গান করব। এরপরে আস্তে আস্তে আমি কিন্তু কিবোর্ড কেনার পর বিভিন্ন গানের যখন পিচ থাকতো আমি আবার কিবোর্ডে তুলতাম, ওই টোন অনেক টোন থাকতো, তো তুলতে আমাদের খুলনায় আমি শিখি প্রথমে শাহিন ভাই নামে একজন। তা এরপরে আমি খুলনা অনেক শো করতাম। এরপরে ঢাকায় আসলাম, ঢাকায় এসে তারপরে আমি প্রফেশনালি আমি পিয়ানো যেটা মানে শেখা, সেটা হচ্ছে আমি আমাদের রুবেল আলী ভাই ছিলেন, রুবেল আলী ভাইয়ের কাছে আমি শিখেছি। তারপরে তুষার ভাই, উনি এখন মারা গেছেন, উনি তুষার ভাইয়ের কাছে। আর সোলসের হচ্ছে মীর মাসুম ভাই আমাকে অনেক হেল্প করছে, মীর মাসুম ভাই অনেক বিভিন্ন supportive। মানে টেকনিক্যাল, তারপরে আমাকে কিবোর্ড লিসনের ব্যাপারে। তা আমি শিখে মানে পরবর্তীতে হয় কি, আমার ওয়াইফ তো গান করে যেহেতু, রেশমি, ওর সাথে হচ্ছে আমরা একটা ব্যান্ড করি। পরবর্তীতে বিভিন্ন চ্যানেলে আমার যাওয়া, ওখানে একদম সেশন হিসেবে কাজ করা, বিভিন্ন আর্টিস্টদের সাথে কাজ করা, এভাবেই হাতে করি। আমি তো দেখি যে রেগুলারই প্রতি সপ্তাহে সবারই শো থাকে। জি জি, হ্যাঁ, তো সেশন। এই মিউজিক নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? মিউজিক নিয়ে আমি তো আসলে অনেক বছর ধরেই এই লাইনে, মিউজিক নিয়ে। দেশে থাকতে তো খালি মিউজিকই করতাম, আর এখন যেহেতু এখানে তো কিছু করতে হবে, তো এখানে কাজের সাথে মিউজিকটা, তো এটা কিন্তু মানে এটা আমাদের জন্য খুবই ভালো। মানে এটাই আমাদের একটা রিক্রিয়েশন একটা জায়গা মিউজিকটা। ওই 5 দিন কাজ করার পরে 2 দিন মিউজিক করব, ওইটাই আর কি বড় কথা, সবাই ওয়েট করে থাকে। আর মিউজিকটা আমি চাই যে মানে এখানে যাতে আমাদের কমিউনিটিটা তো আসলে খুব ছোট, ওরকম এখনও বাংলাদেশের মতন ওরকম হয়ে ওঠে নাই। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের এখানে গান বাজনা হয়। তো আমি চাই যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখন ইদানিং অনেক বেটার আগের থেকে। এদের এখানে অনেক ইকুইপমেন্ট আছে, মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে, ওরা অ্যাপ্রিসিয়েট করে গান বাজনাকে। তো মানে আমি চাই যে এটা আমাদের এখানে যাতে আরও বড় হয় আর কি। মানে উই ট্রাই আওয়ার বেস্ট, কীভাবে ভালো কিছু দেওয়া যায়, ভালো গান করা যায়। সবাই সম্মিলিতভাবে যদি হ্যাঁ, সবাইকে একসাথে করে আর কি, বাংলাদেশে মিউজিকটাকে, এই শিল্পটাকে যদি আরেকটু সেটাই এগিয়ে নিয়ে আমি চাইতে সবাই যাতে আমাদেরকে সাপোর্ট করে। একটা ভালো লাগা কাজ করছে, সেটা হচ্ছে যে আমি যখন এখানে আসি তখন আমি জানতাম না যে এইরকমভাবে মিউজিক চর্চাটা হচ্ছে এখানে। আমি যেদিন রাতে পৌঁছলাম নিউ ইয়র্কে,
রাতে আমি ঘুমিয়েছি, সকালবেলায় ফোন আমাকে পাইনি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ফোন আসছে রন্টি ফোনে। এখানে যারা আর্টিস্ট ছিল, আমাদের দেশের সিনিয়র আর্টিস্টরা, সবার সাথেই আমরা বাজাতাম, তো তারা তো দ্যাট টাইম এখানে ছিল। ফোন দিছে, হ্যাঁ রন্টি তোরা আসছিস, আচ্ছা সাইদ কই। পরের দিন কিন্তু আমার শো ছিল, আমি জানতাম যে আমার একটা শো করতে হবে। একটা শো আমরা করলাম, আমি, মিঠুন, আকাশ ভাই ছিল তখন। আকাশ ভাইয়ের সাথে তখনই আমার পরিচয়। তো মিঠুন আমি করলাম, আকাশ ভাই আমরা করলাম শোটা একই স্পটে। আবার মিঠুন আমাকে বললো, ভাইয়া কালকে আরেকটা শো আছে। ওই যে জার্নি শুরু হলো, এখনো পর্যন্ত 6 মান্থ আমি কোনো কাজ খুঁজতেও পারিনি। রাইট, শোয়ের পেশা ছিল। বিভিন্ন স্টেটে আমরা শো করলাম। আমি ভাবলাম যে ঘটনা কি, তো বাংলাদেশ থেকে আমি বেশি বিজি, এখানে মনে হচ্ছে হয়ে গেলাম। যাই হোক, এই জিনিসটা ভালো লাগছে। আর এখানকার যারা অর্গানাইজার, প্রমোটার, তারা রেগুলার শোজ আয়োজন করছে। আর এখন সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাদের খুব আপন, আমাদের খুব কাছের, আমাদের সবসময় ঘরের মতো যে আরটিভিতে আমরা সবসময় প্রত্যেক সপ্তাহে আমরা যাতায়াত লাইভ করতাম আমরা, লাইভ করতাম, যে কোনো Session. আরটিভি প্রোগ্রামে আমরা যেতাম, সেশনগুলো, রাইট। সেশন করতাম। সে আরটিভি এখন আমাদের এইখানেও, আমাদের ঘরেই। তো এটা একটা সবচেয়ে বড় ভালো লাগা যে আমরা ওই ভাইবটাই পাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন করে রাখতে চাই সবার কাছে, যে কারো কাছে কি মনে হয় যে এই মিউজিক রিলেটেড কোনো কিছু একটু হয়তো আমরা নিউ ইয়র্কে আরেকটু বেশি করতে পারি, অথবা কোনো কিছু অ্যাড করলে হয়তো মিউজিক ইন্ডাস্ট্রিটা আরেকটু এক ধাপ এগিয়ে যাবে? আমি বলতে পারি একটা জিনিস, যে এখানে এসে মনে হয় যে আমি যদি শুধু গান বাজনাই করতে পারতাম, মিউজিক করতে পারতাম, আর যদি আমার কোনো চিন্তা না থাকতো, তাহলে এখানে মিউজিকটা আরও ভালো হতো, মানে আমি আরও ভালো করতে পারতাম। সময়টা দেওয়া যেত। সময় দেওয়া যেত, কারণ এখানে অনেক সোর্স আছে, এখানে অনেক সুযোগ আছে যেগুলি আমরা ইউজ করতে পারি, মানে খুবই ইজি টু গেট। সো যদি এখানে কাজ না থাকতো, খালি মিউজিকই করতাম, তাহলে আমার মনে হয় আমার কাছে যেটা মনে হয়, আমি আসার পর থেকে দেখলাম একটা জিনিসই আমার মনে হচ্ছে, যে সেটা হচ্ছে যে আপনার এখানে একটু ম্যানেজমেন্টের একটু অভাব আছে সবার ক্ষেত্রেই। সবার ভেতরে একটা অস্থিরতা কাজ করে, মিউজিকটা অস্থিরতার না। তো এভাবে মিউজিক করা যায় না। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ওভারকাম করতে পারি, দেন তারপরে হয়তো আমাদের ভালো কিছু করা যাবে। সবাই নিশ্চয়ই একমত। অবশ্যই একমত ভাইয়ের সাথে। হ্যাঁ, আর এই দেশে কিন্তু আসলে একটা ব্যাপার, আবার এটাও একটা পজিটিভ সাইন। যেমন আমরা বাংলাদেশে আমরা যখন মিউজিক আমরা করেছি, আমরা কিন্তু ইউটিউব শোনা বা আমরা ওই ক্যাসেট যখন আমরা পেয়েছি, ক্যাসেট শুনে মিউজিক করা, মানে আমাদের যে প্রকৃত একটা ইউনিভার্সিটিতে মানে আমাদের লেসন নিয়ে বা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট শেখা, মানে স্টাফ ধরে ধরে শেখা, কিন্তু এই দেশে এসে কিন্তু এটাকে আসলে একটা কাজে লাগানো যায়। কারণ এখানে এত ভালো টিচাররা এখানে আছে, হ্যাঁ, এত ভালো ইউনিভার্সিটি, মানে এত ভালো ভালো মানে শেখার ওয়ে আছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমরা আসলে চেলি এখন খুব ভালো জায়গায় আমরা গিয়ে শিখতে পারবো, আমরা নিজেদের স্কিল আরো ইমপ্রুভ করতে পারবো। এটা একটা পজিটিভ সাইড। যাক, আমরা সবাই মিলে চেষ্টা করব, অর্গানাইজার থেকে শুরু করে যারা যারা প্রমোটার আছে বা যারা মিউজিশিয়ান আছে, শিল্পী আছে, সবাই একসাথে হয়ে। শুধু অর্গানাইজার কথা বলছি না, আমার কথা বলছি আমাদের সামগ্রিকভাবে, সামগ্রিক মিউজিশিয়ান, আর্টিস্ট, ভোকাল আর্টিস্ট, অডিয়েন্স, সবার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। সেক্ষেত্রে লাইক এখানে যদি আমরা সাইদ ভাই যেভাবে বললেন, আমরা যদি সবাই যার যার স্ব ক্ষেত্রে, যেহেতু আমরা বাংলাদেশে একরকমের ইভেন্ট করে আসছি, এখানে এসে আরেকটা সিনারিও দেখছি। সো সেক্ষেত্রে যদি আমরা সবার যার যার আইডিয়াগুলা আমরা যদি আমাদের সবার সাথে শেয়ার করি, তখন আমার মনে হয় যে এখানকার নেক্সট ইভেন্টগুলা, আপকামিং একটা পয়লা বৈশাখ বলেন, একটা ঈদ বলেন, জিনিসগুলো আরো আপডেটেড হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে কমিউনিটি ছোট, আমরা সবাই কিন্তু এখানে সবাই বাংলাদেশ থেকে আসা, মানে বাংলা কমিউনিটির। তো সবাই সবাইকে চিনি, আর্টিস্ট, মিউজিশিয়ান, আমি আর্টিস্ট মিউজিশিয়ানের কথা বলছি, সবাই সবাইকে চিনি, সবাই সবার সাথে কাজ করছি অলরেডি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু ছোট কমিউনিটি, সবাই মিলেমিশে কাজ করাটা ভালো। এখানে অনেক ধরনের অনেক কিছুই পরিলক্ষিত হয় যে ওভারলুক করে যাওয়া। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আমরা মিলেমিশে কাজ করাটা আমার মনে হয় ভালো। সুন্দর হয়। হ্যাঁ, এখন আসি এই
মিউজিক লাইনে পথ চলায় নিশ্চয়ই ছোট বড় আনন্দের কোনো স্মৃতি বা মজার কোনো স্মৃতি আছে, কে শেয়ার করবে একটু? খুব মজার, যারা কোথাও যাচ্ছেন বা এরকম মিউজিক রিলেটেড কোনো কিছু স্মৃতি। আমরা প্রতিনিয়ত মজা করতাম। অনুষ্ঠান মানেই কিছু না কিছু একটা দেশের হয়। মধ্যে আমরা যখন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতাম, জেলা থেকে, তো আমরা গাড়ির মধ্যে খুব মজা করতাম। আর শীতের সময় একটু মজা করতাম, সেটা হচ্ছে গাড়ি থামিয়ে আমরা রস চুরি করতাম। এই পুরো মাইক্রোবাস থাকে। হ্যাঁ, আমাদের আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেহেতু সাইদ ভাই, সৌরভ ভাই আমরা একসাথে মিউজিক করে আসছি। সিজন টাইমে আমরা যখন, সাইদ ভাই যেটা বললেন, আমরা যখন একটা মাইক্রো নিয়ে বের হতাম, আজকে 10 তারিখ, আমরা ঢাকায় ব্যাক করবো 24 তারিখ, 14 দিনের জন্য। একটা মাইক্রো, একজনই ড্রাইভার, 64টা জেলা, সব জায়গায় আমাদের কনসার্ট ছিল, কনসার্ট করতাম। তো যাত্রাপথে ব্রেক, কেউ ঘুমাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছি, খাবারের স্মৃতিগুলা, প্রতিটা দর্শনীয় স্থানগুলা। তো মিউজিক এমন একটা মাধ্যম, পুরো বাংলাদেশ সব কিছু কমপ্লিট করে আমরা আজকে যে এই জায়গাটাতে বসে আছি, এটা কিন্তু মিউজিকের একটা পাওয়ার। সো মিউজিকের কাছে আমি পার্সোনালি এবং আমরা সবাই অনেক কৃতজ্ঞ। আজকে একটা দেশ বিদেশ, আমেরিকা, জাপান, ইউরোপ কান্ট্রি, পৃথিবীর সব দেশে আমাদের খুব অল্প সময়ে ঘোরা শেষ শুধু মিউজিকের কারণে। সো এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, এবং এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং স্মৃতি, যে মিউজিক দিয়ে আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব। যেহেতু মিউজিক করেই কিন্তু দুষ্টামির কোনো স্মৃতি বা এরকম? দুষ্টামির কথা একটা আছে আমার, ঠিক দুষ্টামি না তো, আচ্ছা দুষ্টামি না, বাংলাদেশে এরকম আমরা তো বিভিন্ন জেলায় শো করতে যেতাম। আমি মেনলি বাংলা কথা বলি, খ্যাপ করতাম, রাইট? একদম সেশন বিদেশে আছে, এটা সবাই জানে যে খ্যাপ আছে। আচ্ছা আছে, খ্যাপ আছে কালকে। তো আমরা এরকম কোন একটা জেলায়, সাতক্ষীরা বা খুলনার ওদিকে একটা জায়গায় যাবো। তো আমাদের সময় তখন বাজাতে হচ্ছে মন্টু ড্রাম, মন্টু ড্রাম, ভালো ড্রামার, জি। মন্টু আবার কিন্তু খুব মানে ডিফারেন্ট টাইপের। তো এখন শোতে গেছি, এরকম শো আরম্ভ হয়ে গেছে, কিন্তু মানে কোনো মানে বিশাল শো মাঠের ভিতরে, স্কুলের মাঠের মধ্যে। হঠাৎ করে আমাদের শো শুরু হয়ে যাবে, দেখি মন্টু নাই। ড্রামার নাই। এখন মন্টু গেল কই, মন্টু গেল কই? মন্টু এখন ও বাথরুমে যাবে, রাইট? এখন ও বাথরুমটা তো খুঁজে না পায়, কোন একটা জঙ্গলের ভিতরে গেছে। এখন ও না হারায় গেছে আসলে, সত্যি কথা, মানে সত্যি কথা, হি জাস্ট গেট লস্ট। মন্টু ভাই হারিয়ে যাওয়ার হারিয়ে গেছে। কারণ হচ্ছে মন্টু ভাই আসলে খুব একটু সহজ সরল মানুষ। মানুষ ছিল না, সেটাই তো বললাম, পুরো হারায় গেছে। এখন আমরা খুঁজে পাচ্ছি না, পরে আমাদেরকে মাইকিং করতে হয়েছে শো বন্ধ করে, যে মন্টু তুমি যেখানে থাকো তুমি। ও পরে স্টেজে প্রায় ঘন্টাখানেক পরে, ওর জন্য শো শুরুই হয় নাই, ঘন্টাখানেক পরে ও যখন আসছে, ওর পুরা কান্না কান্না অবস্থা, জাকার ভাই আমি তো হারাই গেছি, কোথার মধ্যে ঢুকছি, মানে কি অবস্থা। এটা আমার মানে খুবই একটা মানে স্মরণীয় একটা ঘটনা, যে ও মানে হি জাস্ট গট লস্ট গ্রামের ভিতরে। সৌরভ হয়তো চুপচাপ, সৌরভের হয়তো এরকম কোনো কাহিনী হয়নি নাকি সৌরভ? না, আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে। আসলে আমার অনেক মজার আমার স্মৃতি আছে। যেরকম আমার ম্যাক্সিমাম পেমেন্টসের বেশিরভাগ পেমেন্টস আমার চলে যেত মিষ্টি কিনতে। আমি একটা শোতে এখন উবারে চলে যায়। আমি ওই টাকা দিয়ে বেশিরভাগ টাকা আমি মিষ্টি কিনতাম, খাবার দাবার কিনে নিয়ে আমি চলে আসতাম। শোতে যতটুকু টাকা আসতো সব টাকা ওই মিষ্টি দিয়ে চলে যেত। মিষ্টি, আমার ফ্রিজ ভর্তি একদম বিভিন্ন জেলার মিষ্টি থাকতো আমার ফ্রিজে। মিষ্টি সৌরভ মিষ্টি খায় বোধহয় একটু বেশি। ও রেশমির কাছ থেকে শুনেছি সৌরভ মিষ্টি খায় বেশি। তা আমার এখন একটা মনে পড়ছে, আমি যখন খুলনাতে মিউজিক করতাম, খুলনাতে আমরা একটা খ্যাপে গেছি আমরা একটা, এটা অনেক আগের কথা। তা খ্যাপে গিয়ে ওখানে আমাদের ভাই যতটা সুন্দর উপস্থাপনা করে, ওইখানে যে উপস্থাপক ছিল, মানে উনি হচ্ছে অস্কার দেওয়ার মতো একজন উপস্থাপক। অস্কার দেওয়ার মতো। উনি স্টেজে যখন একটা সিঙ্গার আসবে, মানে উনার সিঙ্গারের নাম ছিল আসলাম, আমাদের সাথে বেস গিটার বাজাতো আসলাম ভাই। এবার উনি উপস্থাপনা করতেছে যে হাতির যেমন সুর আছে পেছনে, তেমনি এখানে একজনের সুর আছে, কিন্তু সেটা তার পেছনে না, সেটা তার গলায়। আমি এখন সুরও আসলামকে ডাকছি। তা এইটা আমার এখনো আমি মনে করি আর আমি হাসি। এটা ছিল কিন্তু মজা। Really মানে, funny. উপস্থাপককে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। উনি কি এখনো আছেন? এটা আমি জানি না। আমি একটা, আমার সৌভাগ্য হয়েছিল একটা প্রোগ্রামে তার সাথে আমি উপস্থাপনা, তার হাতে যেমন সুর আছে। হাতির যেমন সুর আছে, যা খুব মজার ঘটনা। মিথুনের তো বলে ফেলছো। হ্যাঁ,
মিথুন ভাইয়ের হচ্ছে সিরিয়াস ঘটনা, সব কিছু একদম অল টাইম সিরিয়াস। সিরিয়াস কিছু আছে? সিরিয়াস ম্যান। না একদম সিরিয়াস কিছু না। আমার কিছু হয়নি, ড্রাম বাজাতে বাজাতে ড্রাম ফেটে গেল। কারণ আমি দেখি তুমি যখন ড্রাম বাজাও এত সিরিয়াস ভাবে বাজাও, বা খুব সুন্দর বাজায় তোমার থ্যাংক ইউ rolling ভাইয়া, গুলা। থ্যাঙ্কস ফর দ্যাট। মানে তুমি ওর ড্রামস বাজানো শুনলে বা যে ও thank you. যেই শোতে ড্রামস বাজায় আমি দেখেছি, মানে দর্শক বোধহয় সোজা হয়ে বসে থাকতে পারে না বা দাঁড়িয়ে থাকতে পারে না, মানে নাচতেই হবে ওর ড্রামের তালে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ না, আমি এটা বলতে চাই অলিভ ভাই, ওর আসলে ড্রামার তো অনেক আছে, অনেকেই ভালো ভালো ড্রামা আছে, ভালো বাজায়, কিন্তু ওর ভিতরে একটা জিনিস আছে, ও যখন স্টেজে ওঠে মানুষ ওরও কিছু আবার ফ্যান আছে, মানে ওর জন্য যাবে যে আজকে ওখানে যে ও ড্রাম বাজায় মিথু, মানে হি উইল ডু সামথিং হি উইল ডু সামথিং, এই জন্য ও একটা এক্সট্রা কিছু একটা করে ও একটা এক্সট্রা কিছু একটা করে এই জিনিসটা। এখন ড্রামার কিন্তু একটা শোতে ইউজুয়ালি কি হয়, আমরা তো গিটার বাজাই, আমি বেস বাজাই, কেউ কিবোর্ড বাজাচ্ছে, ড্রামার যে শিল্পী, একটা হ্যাঁ সেটআপই আছে। হ্যাঁ মানে যে শিল্পী সেই কিন্তু মেন থাকে, হ্যাঁ যে গান গায় সেই কিন্তু আসলে মেন জিনিস। কিন্তু আমাদের যে আবার ওর জন্য এটাই বললাম যে ও যখন ড্রাম বাজাবে তখন ও হি উইল ডু সামথিং ডিফারেন্ট, আলাদা একটা সেট আপ থাকবে বা কিছু একটা করবে, এইটা আমার কাছে খুব ভালো লাগে। মানে ওর জন্য আবার কিছু মানুষ যায় যে ও আছে ওখানে ড্রাম বাজাবে, দ্যাটস গুড থিং। আমি চলে যাচ্ছি আকাশ ভাইয়ের কাছে। আকাশ ভাই কিন্তু খুব সুন্দর গান করে বাহ, আমরা জানি, এবং হ্যাঁ সবাই জানে। খুব ভালো গান করে। এবং সাইদ ভাই আছে, সাইদ ভাইও কিন্তু খুব সুন্দর গান করে। আমি জানি অবশ্যই। সৌরভও গান করে, আমি জানি আবার মিথুনও গান করে। আপনারা আজকে আমরা জানি আপনিও গান করেন। আমরা জানি আপনারা গান। হ্যাঁ, আমি ওই সিঙ্গার। তো আমি যেটা বলবো, আজকে দর্শকরা অবাক হয়ে যাবে যে মিউজিশিয়ান হয়ে এত সুন্দর তারা গান করে। হয়তো অনেক শিল্পীও আপনারা জানেন না যে আপনাদের পিছনে যারা বাজায় তারা এত সুন্দর গান করে। এবং আমি দেখেছি নিউ ইয়র্কে অনেক অনুষ্ঠানে আপনি পিছনেও হামিং করছেন, কিন্তু আমি যখন চিল্লিয়ে বলি যে রাইট, সাইদ ভাই একটা গান হবে, সাইদ ভাই বলে না, গাইতে চাই। না না, এটা আমার প্রফেশনাল ঝামেলা হবে। প্রফেশনাল গান গাওয়া যাবে না, সাইদ ভাই শুধু বাজাবে আর কি। জানেন তো এখানে কিছু ঝামেলা থাকে এই ব্যাপারে। এই ব্যাপারে হ্যাঁ, সেই মিউজিশিয়ান কেন গান গাবে আর কি। তো আমরা অদূর ভবিষ্যতে স্টেজে সবারই গান শুনতে চাই, লাইভ শুনতে চাই। ঈদের সময় আমি মিউজিশিয়ানদের কাছ থেকে গান শুনবো। এখন প্রথমে কে গান শোনাবে? বড় ভাই আজকে না, বড় ভাই কে? আকাশ বড় ভাই আড্ডাতে, ঈদ আড্ডাতে বড় ভাই আমি? সাইদ ভাই আজকে আল্লাহ, হবে না? ঈদ আড্ডাতে তো গান হবে। গান হবে। না, আমি তো দর্শক তো দেখতে আচ্ছা, চাই গান আসলে করি, musician হ্যাঁ আজকে আসছে, এবং মিউজিশিয়ানদের যে একটা হিডেন ট্যালেন্ট আছে, সব আমি বলছি না যে সব মিউজিশিয়ানদের আছে, আপনাদের আছে, হয়তো আছে কিছু মিউজিশিয়ানদের হিডেন ট্যালেন্ট আছে। না, আমি যেটা মনে দেখতে করি পাচ্ছি না। একজন মিউজিশিয়ান তার ভেতরে সুর আছে বলে সে মিউজিশিয়ান। প্রত্যেকটা মিউজিশিয়ান জানে বলেই সে বাজাতে পারে, যে সেটা যে ইনস্ট্রুমেন্টই হোক না কেন, এটা আমি মনে করি। কিন্তু অনেকে গান অনেকে গাচ্ছে না, অনেকে কেউই গাইতে চায় না, কেউ গাইতে চায় না। কারণ মিউজিক বাজানোটাকে এত প্রায়োরিটি দেয় যে নিজের গানটাকে জি, জি। না আসলে স্টেজে গাওয়ার মতন ওরকম শিল্পী না, মানে ঘরোয়া হয়তো ভবিষ্যতে বন্ধু বান্ধব মিলে আড্ডা হচ্ছে, ভবিষ্যতে আমরা দেখবো হ্যাঁ যে সবাই গান করছে স্টেজে। হ্যাঁ মানে বন্ধু বান্ধবের মধ্যে গান টান যখন বসা হয়, আড্ডা হয়, তখন হয়তো গিটারটা নিয়ে গান তাহলে হয়ে যাক একটা গান। হয়ে যাবে একটা গান। কি বলেন সাইদ ভাই? গান তাহলে আচ্ছা গিটারটা দেখি, গিটারটা সাইদ ভাই আপনি গিটারটা বাজান। এই তো আমার প্রফেশনে আমি চলে আসলাম। ওই ঘুরে ফিরে একই, ঢেকি স্বর্গে গেল ধান বানে। ধান বানে। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বিভাগীয় মন নিয়ে
জনম আমার বিভাগীয় মন নিয়ে, জনম আমার যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া, আমায় রেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বাহ, এই তো। খুবই চমৎকার গানটা, আমার খুবই পছন্দের গান, খুবই পছন্দের একটা গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কে শোনাবে? বড় ভাই। এত সুন্দর খুব সুন্দরভাবে সৌরভ গেয়েছে। আর সৌরভ যে এত ভালো গান করে এটা আমি কিন্তু কখনোই সৌরভ অনেক দেখি সুন্দর নাই। ভালো গান করে, এই গানের মাধ্যমে আমাদের খালিদ ভাইয়ের কথা মনে পড়ে গেল। খালিদ ভাই, আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনি নিশ্চয়ই উপর থেকে শুনছেন, খুব সুন্দরভাবে গান গেয়েছে আমি সৌরভ। আমি একটু অ্যাড করতে চাই। আমি 2000 থেকে আমি 2005 পর্যন্ত আমি চাইমে বাজিয়েছি। খালিদ ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল, মানে খালিদ ভাই আমাকে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন। ওই বলা যায় যে ওনার একটা নতুন গান আসছে, উনি জানে না, সেটার খবর আমাকে তাকে দিতে হতো। দায়িত্বে ছিলেন অনেক কিছু। আজকে সৌরভ খালিদ ভাইয়ের গান গাইলো, আমি জানতাম না যে ওর গান কখনো আমি শুনিনি। হ্যাঁ, আমি আজকে ভালো হয়েছে। তারপরে আবার এই এমন একজন মানুষের গান গাইলো, আমি একটু বেশি ইমোশনাল হতাম। আজকে ঈদের দিনে আমরা আনন্দ করতে করতে যাব। মিঠুনের কাছে আসি। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে মন পিছু টানে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। স্বপ্নগুলো অন্য কারো, ভুলগুলো আমারই, কান্নাগুলো থাক দু চোখে, কষ্টরায় আমারই। ভেবে নেব প্রেম মানে আজ আধারি, কেউ না জানুক কোন বিরহে দিন চলে যায় আজ কিভাবে মন পিছু টানে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। বাহ, তো কখনো Beautiful. গাওয়া হয় না? Beautiful. মিঠুনের ডাক আসবে পরে, ও ভালো নেক্সট শোতে। হ্যাঁ, Next show তে। ভিতরের গান আমি শুনছি। খুব সুন্দর পরিবেশনা হয়েছে মিঠুনের কাছ থেকে। একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে? আরটিভি আমাদেরকে দেশে যেমন আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, আজকে আরটিভি আমাদেরকে এই প্রবাস জীবনেও আমরা একটা
মানে প্রাণ খুলে আমরা একটা জায়গা পেয়েছি যে সেই আরটিভি আমাদের ঘরের সেই আরটিভি, আমরা সেখানে এসেও কাজ করতে পারছি বা আমরা নিজেদের সময়টা মিউজিকে দিতে পারছি, এই ব্যবস্থা করে দিয়েছেন আরটিভি। এটাই বলতে চাই যে আরটিভিকে আসলে অনেক অনেক ধন্যবাদ এখানে এরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য, আমাদের জন্য। তো এটা খুবই একটা ভালো একটা জিনিস, ভালো একটা উদ্যোগ আসলে, মানে রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। মিউজিশিয়ানসদের প্রতি যে সম্মান আরটিভির সবসময় ছিল, আমরা দেশেও যে সম্মানটা পেয়েছি সেম এজ আমরা এখানেও সেটা পাচ্ছি, এবং স্পেশালি অলিভ ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস, আরটিভিকে থ্যাঙ্কস। আর আশিক আমাদের ভাইকে, আশিক ভাই ভাইয়ের ব্যাপারে আশিক কি ভাইয়ের বলবো? কথা না আশিক বললেই ভাই না। সবসময় আমরা দেখা হলেই বলে আশিক ভাইয়ের কথা না আমরা যদি বললেই বলি না। যে আশিক ভাই আমরা একটা প্রোগ্রাম করেন না, তোমরা করো না, আমি তো সবসময় তোমাদেরকে সাপোর্টিভ ছিল। সবসময় তোমাদের সাথে, তোমরা যা বলবা, তোমরা যেটা মানে প্ল্যানিং করো, তোমরা আমাকে বলো, অলিভকে বলো, এখানে আসি। এবং গানপ্রিয় মানুষ। ইনশাল্লাহ আমরাও আশাবাদী যে আমরা এখানেও ইনশাল্লাহ আমাদের খুব ভেরি সুন আমাদের ইনশাল্লাহ এখানেও সেই লাইভ প্রোগ্রাম, লাইভ কনসার্ট, সেই মজাটা আমরা আবার এখানে স্টার্ট করতে চাই। মিউজিকের না এত ভেরিয়েশন, মানে এখানে অনেকগুলো সেগমেন্ট আছে যেটা জি। মানে মানে এটা অনেক কিছু আলাদা করে দেয় অনেক অনেক চ্যানেল থেকে, বা এইটা হচ্ছে আমরা মানে এইটা যাত্রা শুরু হচ্ছে, আর আমরা চাবো আস্তে আস্তে, এই সেগমেন্ট গুলো আমাদের এখানেও শুরু হোক। আমরা সবাই এখানে যারা মিউজিশিয়ান আছি ইনশাল্লাহ আরটিভি সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী এবং সবাইকে নিয়ে ইনশাল্লাহ। কাজ করবে ভেরি সুন। আমরা আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অলিভ ভাই। আপনাদেরও অনেক ধন্যবাদ। ঈদ মোবারক, এত কষ্ট করে আসার জন্য। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সাইদ ভাই গান শুনবো, একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সাথে থাকবেন। আমরা সাইদ ভাই গান শুনতে শুনতে বিদায় নিব। আমি যাব চলে দূরে, বহু দূরে, ও আমি যাব চলে দূরে, বহু দূরে, গান শুধু রবে আমার স্মৃতিটুকু নিয়ে, আমি যাব চলে দূরে, বহু দূরে, গান শুধু রবে আমার স্মৃতিটুকু নিয়ে। শালালালালা, শালালালালা, শাল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 া, শালালালালা, শালালালালা, শাল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 া, শালালালালা, শালালালালা, শাল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 া, লালালালা।